স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের জন্য আমরা ঘরবন্দি আছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, তার কারণ তোমাদের সিলেবাস অনেক পিছিয়ে আছে। সেই জন্য আজকে সপ্তম শ্রেণীর বিষয় ভূগোল অধ্যায় 4 এবং তোমাদের আলোচ্য বিষয় বা পাঠ্য বিষয় হলো ভূমিরূপ। তাহলে আমরা প্রথমে জানবো ভূমিরূপ কাকে বলে। না, আক্ষরিক অর্থে ভূমির গঠনগত আকৃতিকে ভূমিরূপ বলা হলেও ব্যাপক অর্থে সমগ্র পৃথিবীব্যাপী অবস্থানরত বিভিন্ন ধরনের ভূমিভাগের আকৃতি, উচ্চতা, বন্ধুরতা, ঢাল প্রভৃতির অবয়ব ভূমিরূপ নামে পরিচিত। অর্থাৎ আমাদের এই পৃথিবীর উপরটা ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও বা নিচু সমতল। পৃথিবীপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্য হলো ভূমিরূপ। উদাহরণ: পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বিভিন্ন ভূমিরূপ। ভূমিরূপের ছবিটা আমরা একবার দেখে নেব। পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি এবং সমুদ্র। এবার পরের প্রশ্ন: ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয় কেন? না, তোমরা যারা দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়খণ্ড, রাজস্থান ইত্যাদি জায়গায় বেড়াতে গেছো, বা তোমরা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে যেখানে থাকো সেখানে দেখেছো কি ভূমিটা কেমন? না, দার্জিলিং খুব উঁচু পর্বতের উপরে একটি শহর, ঝাড়খণ্ড হলো মাঝারি উঁচু মালভূমি, আবার পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চল হলো সমতল। অতএব এই ধারণা তোমাদের আগেই হয়েছে। আমাদের রাজ্য সমেত সারা পৃথিবীর ভূমিরূপ একই রকম নয়, অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। অথচ দেখো, সৃষ্টির শুরুতে পৃথিবী জ্বলন্তের আগুন গোলা থেকে ঠান্ডা ও আরও ঠান্ডা হয়ে তরল থেকে উপরিভাগটা কঠিন হলো। তখন কিন্তু এরকম ছিল না, তখন পৃথিবীর উপরিভাগটা ছিল অনেকটা মসৃণ। তাহলে পৃথিবীর উপরিভাগটা এরকম অসমতল, বন্ধুর ও এবড়ো খেবড়ো হলো কী করে? না, তা হয়েছে সৃষ্টির পর থেকে পৃথিবীর ভিতরের ও বাইরের বিভিন্ন শক্তি অনবরত কাজ করে চলেছে বলে পৃথিবীর ওপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি, এই সমস্ত রকম ভূমিরূপ মূলত দুরকম শক্তি দ্বারা তৈরি হয়েছে। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা আভ্যন্তরীণ প্রক্রিয়া, আর অন্যটা বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। আভ্যন্তরীণ শক্তি কী? না, ভূ আলোড়ন, অগ্নুৎপাত, ভূমিকম্প। আর বাহ্যিক শক্তি বা বহির্জাত প্রক্রিয়া কী? নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, মানুষের কার্যাবলী, সূর্যরশ্মি। আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে আছি সেটা স্থির নয়, ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে। ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর উপর আছে, আর পাতগুলো একটা থকথকে সান্দ্র স্তরের অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসছে। ভাসতে ভাসতে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়। তখন ভূ আলোড়নের সৃষ্টি হয়। এটা পৃথিবীর আভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। আবার নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো
ভূমিরূপের উপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে। এরপরে জানবো এর পরের প্রশ্ন, বিভিন্ন ধরনের ভূমিরূপের শ্রেণীবিভাগ উল্লেখ করো। ভূমিরূপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: পর্বত, মালভূমি, সমভূমি। পর্বতকে আবার 4টি ভাগে ভাগ করা যায়: ভঙ্গিল পর্বত, উদাহরণ হিমালয়; স্তূপ পর্বত, উদাহরণ সাতপুরা পর্বত; আগ্নেয় পর্বত, ফুজিয়ামা; ক্ষয়জাত পর্বত, আরাবল্লী। মালভূমিকেও 4টি ভাগে ভাগ করা যায়: ব্যবচ্ছিন্ন মালভূমি, উদাহরণ ছোটনাগপুর মালভূমি; পর্বতবেষ্টিত মালভূমি, উদাহরণ তিব্বত মালভূমি; তারপর লাভা গঠিত মালভূমি, উদাহরণ দাক্ষিণাত্যের মালভূমি; তারপর মহাদেশীয় বা শিল্ড মালভূমি, উদাহরণ কানাডিয়ান শিল্ড। সমভূমিকেও প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: ভূ আন্দোলনজাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি ও ক্ষয়জাত সমভূমি। ভূ আন্দোলনজাত সমভূমিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়: উন্নত সমভূমি ও অবনত সমভূমি। আচ্ছা, ক্ষয়জাত সমভূমিকে 2টি ভাগে ভাগ করা যায়: পেডিমেন্ট আর সমপ্রায় ভূমি। আবার সঞ্চয়জাত সমভূমিকে 5টি ভাগে ভাগ করা যায়: পলিগঠিত সমভূমি, সিন্ধু গঙ্গা সমভূমি, প্লাবন সমভূমি, ব্রহ্মপুত্র উপত্যকা সমভূমি, বদ্বীপ সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি, লোয়েস সমভূমি, চীনের হোয়াংহো উপত্যকা সমভূমি, উপকূলীয় সমভূমি, ভারতের পূর্ব উপকূলের সমভূমি। এর পরের প্রশ্ন, পর্বত কাকে বলে? সংজ্ঞা: সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হল পর্বত বা মাউন্টেন। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশ খাড়া ঢালযুক্ত, আবার খুব উঁচু নিচু হয়। উদাহরণ হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ, সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ, ভেসুভিয়াস আগ্নেয় পর্বতের উদাহরণ, আরাবল্লী ক্ষয়জাত পর্বতের উদাহরণ প্রভৃতি হলো বিভিন্ন ধরনের পর্বত। পর্বতের বিভিন্ন অংশ। প্রথম পর্বত শৃঙ্গ বা চূড়া। পর্বতের উপরের দিকে সরু ছোঁচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা চূড়া। উদাহরণ হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু, পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ। খাড়া ঢাল, কোনো পর্বতের পার্শ্বদেশের অংশ বা গাত্রভাগটি খাড়া ঢাল রূপে অবস্থান করে। এই ঢাল পার 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যে থাকে। এরপর পর্বত উপত্যকা, 2টি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। উদাহরণ পশ্চিম হিমালয়ের কুলু উপত্যকা। তারপর হচ্ছে পর্বত শ্রেণী বা মাউন্টেন রেঞ্জ, অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বত শ্রেণী তৈরি হয়। উদাহরণ ভারতের হিমালয় পর্বত শ্রেণী, উত্তর আমেরিকার রকি পর্বতমালা। এরপর হলো পর্বতগ্রন্থি। এরকম অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় মিলিত হয়, তো তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ এশিয়ার প্রামির গ্রন্থি। এর পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বত কাকে বলে? এই পর্বতের সৃষ্টি ব্যাখ্যা করো, অথবা মহীখাত তত্ত্ব পাত সংস্থান তথ্যের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। সংজ্ঞা: ভাঁজ বা ভঙ্গ, ফোল্ড থেকে ভঙ্গিল কথাটি এসেছে। গ্রিজলি আয়রনের প্রভাবে বা পাশাপাশি চাপের ফলে ভূপৃষ্ঠের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরে ওঠে যে পর্বতের সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ ভারতের উত্তরের হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ ও উত্তর আমেরিকার আন্দিজ ও রকি প্রভৃতি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ। ভঙ্গিল পর্বতের উৎপত্তি। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্বন্ধে একাধিক তথ্য প্রচলিত থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য তথ্য 2টি হল মহীখাত তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব। প্রথমে জানব মহীখাত তত্ত্ব। জার্মান ভূবিজ্ঞানী কোবারের মতে প্রাচীনকালে মহাদেশের অভ্যন্তরে ও সংযোগস্থলে কঠিন ভূভাগ বেষ্টিত যে অবনমিত দুর্বল অগভীর জলাভূমি অবস্থান করে তাকেই মহীখাত বলে, অর্থাৎ বিশালাকৃতির অবনমিত সমুদ্রখাতকে মহীখাত বলে। এ মহীখাতে ভঙ্গিল পর্বতের সৃষ্টির
চিত্র। বর্তমান যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, প্রাচীনকালে সেখানে টেথিস নামক অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এই টেথিস নামক অগভীর সমুদ্র বা মহীখাতের দুদিকে দুটি প্রাচীন ভূখণ্ড, একটা হলো গন্ডোয়ানা ল্যান্ড, একটা হলো আঙ্গারা ল্যান্ড অবস্থিত ছিল। এই গন্ডোয়ানা ল্যান্ড ও আঙ্গারা ল্যান্ড প্রাচীন ভূখণ্ড থেকে ক্ষয়জাত পদার্থ অর্থাৎ পলি মহীখাত অর্থাৎ টেথিস নামক মহীখাতে সঞ্চিত হয়। পরে আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ানা ল্যান্ড প্রাচীন ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপে টেথিস নামক অগভীর সমুদ্রের পলিতে ভাঁজ খেয়ে উপরে ওঠে ভঙ্গিল পর্বতের রূপ সৃষ্টি করেছে, অর্থাৎ হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তাহলে প্রথমে টেথিস পলি সঞ্চয়, তারপরে সঞ্চিত পলিরাশির নিম্নমুখী চাপ, তারপরে দুটি প্রাচীন ভূখণ্ডের পার্শ্বচাপে এবং ঊর্ধ্বমুখী পলিরাশি উপরে উঠে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত হিমালয়ের সৃষ্টি করেছে। মহীখাতের পাশের ভূখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে পলির আকারে প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে মহীখাতে সঞ্চিত হতে থাকে এবং কালক্রমে উপরের চাপ ও নিচের তাপে পাললিক শিলা পরিণত হয়। এইভাবে ভূগর্ভে পলির যে নিম্নমুখী চাপ পড়ে তার প্রভাবে মহীখাতের দুই পার্শ্বস্থ ভূভাগ পরস্পর দিকে এগিয়ে এলে ওই পার্শ্বস্থ দুই ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপে মহীখাতের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে ধীরে ধীরে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। উদাহরণ, বর্তমান যেখানে হিমালয় পর্বত রয়েছে, অতীতে সেখানে টেথিস নামে এক অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এর উত্তরে আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড নামে দুটি প্রাচীন ভূখণ্ড ছিল। এই দুই ভূখণ্ড থেকে দীর্ঘকাল ধরে ক্ষয়জাত পদার্থ পলি টেথিসে সঞ্চিত হতে থাকে। কালক্রমে পলিরাশির চাপে গ্রিজনীয় আড়রণ শুরু হলে ভূখণ্ড দুটির প্রবল পার্শ্বচাপ টেথিসের তলদেশে সঞ্চিত পাললিক শিলা ভাঁজ খেয়ে উপরে উঠে হিমালয় পর্বত গঠন করেছে। পাত সংস্থান তথ্যের আলোকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। পাত সংস্থান তথ্যটি 1968 খ্রিস্টাব্দে লা পিঁচো আধুনিকভাবে সর্বপ্রথম তুলে ধরেন। পাত সংস্থান তথ্য অনুসারে ভূঅভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থের উপর প্রধানত 7টি পাত ভেসে রয়েছে। ওই পাতগুলি ভূগর্ভের অতিরিক্ত তাপের ফলে সৃষ্ট পরিচলন স্রোতের দ্বারা গতিশীল হয়ে পড়ে। যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটি পাতের সম্মুখে সঞ্চিত পলিতে প্রবল চাপের সৃষ্টি হয় এবং ওই পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। উদাহরণ, প্রায় 2.5 কোটি বছর আগে টারসিয়ারি যুগে ভারতীয় পাত বছরে 10 থেকে 20 সেমি গতিতে ইউরেশীয় পাতের দিকে এগিয়ে যায়। ইউরেশীয় পাতটি ধীরে ধীরে এগিয়ে আসে ভারতীয় পাতের দিকে। ইউরেশীয় পাত ও ভারতীয় পাতদ্বয়ের পরস্পরমুখী অভিসারী চলনের ফলে দুই পাতের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মধ্যবর্তী টেথিস সমুদ্রের পাললিক শিলাস্তরে অসংখ্য ভাঁজের সৃষ্টি হয় এবং হিমালয় পর্বতের উৎপত্তি ঘটে। এর পরের প্রশ্ন, স্তূপ পর্বত কাকে বলে? চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। সংজ্ঞা: ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো ওপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে ওঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে স্তূপ পর্বত বলে। আমরা এখানে স্তূপ পর্বত চিত্র দেখে নেব। স্তূপ পর্বত বা গস্ত উপত্যকার সৃষ্টি। স্তূপ পর্বত ও গস্ত উপত্যকার সৃষ্টি, এটা হচ্ছে ভূপৃষ্ঠের ফাটল বা চ্যুতিরেখা। এই চ্যুতিরেখা বরাবর ফাটলের মধ্যবর্তী অংশ উপরে ওঠে স্তূপ পর্বত বা হোস্ট রূপে অবস্থান করছে এবং ফাটলের দুটি পার্শ্ববর্তী অংশ নিচে বসে গিয়ে
গস্ত উপত্যকা রূপে অবস্থান করছে। এবং পার্শ্ববর্তী দুই অংশ ওপরে ওঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। স্তূপ পর্বত সৃষ্টির প্রক্রিয়া না প্রবল ভূআলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তরে সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে শিলাস্তরে যে ফাটল ধরে তাকে চ্যুতি বলে। এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠে নিম্নোক্ত দুভাবে স্তূপ পর্বত গঠিত হয়। না দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে উপরে উঠে যে স্তূপ পর্বতের সৃষ্টি করে তাকে হোস্ট বলে, উদাহরণ মধ্য ভারতের সাতপুরা। আবার দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে পার্শ্ববর্তী দুই পাশের উচ্চভূমি স্তূপ পর্বত রূপে দাঁড়িয়ে থাকে, উদাহরণ ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। এরূপ দুটি স্তূপ পর্বত যার মাঝের অবনমিত অংশ হল রাইন উপত্যকা। প্রসঙ্গত দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট অবনমিত অঞ্চলটিকে গস্ত উপত্যকা বা গ্রাবেন বলে। সাতপুরা ও দুই পাশে নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি আসলে গস্ত উপত্যকা। এরপরে আগ্নেয় পর্বত বা সঞ্চয়িত পর্বত কাকে বলে? আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্র সহ আলোচনা করো। না সংজ্ঞা, না প্রবল ভূআলোড়নের ফলে ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ও বিভিন্ন গ্যাসযুক্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান কিংবা ফাটলের মধ্য দিয়ে লাভারূপে নির্গত হয়ে শঙ্কু বা স্তূপের ন্যায় যে পর্বত সৃষ্টি করে তাকে হচ্ছে আগ্নেয় পর্বত বলে। প্রসঙ্গত লাভা সঞ্চয়ের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলে। ছবিটা একটু ভালো করে দেখে নেব। এটা হচ্ছে আগ্নেয় পর্বত, ভূগর্ভ, এটা হচ্ছে ম্যাগমা প্রকোষ্ঠ, এটা হচ্ছে ম্যাগমা স্রোত, ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আগ্নেয়গিরির গৌণ বা অপ্রধান জ্বালামুখ, এটা আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ এবং জ্বালামুখ, এটা হচ্ছে অগ্নুৎপাত, এটা হচ্ছে লাভা প্রবাহ। লাভা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত হয়ে ভূপৃষ্ঠের নিচের দিকে গড়িয়ে এসছে। তাহলে আগ্নেয় পর্বতের উদাহরণ ভারতের আন্দামান সংলগ্ন ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, ইন্দোনেশিয়ার কাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া না প্রবল ভূ আলোড়নের পাতের সঞ্চালন কিংবা ভূমিকম্পের দ্বারা ভূগর্ভের 80 থেকে 160 কিমি গভীরতায় থাকা উত্তপ্ত তরল গ্যাসীয় বাষ্পযুক্ত ম্যাগমার চাপের ভারসাম্য নষ্ট হলে সেটি দ্রুত স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। তখনই সেই ম্যাগমা ভূগর্ভের একটি নির্দিষ্ট পথ ধরে ভূপৃষ্ঠস্থ দুর্বল স্থান কিংবা ছোট ভূপৃষ্ঠ দুর্বল স্থান অর্থাৎ ফাটল কিংবা ছোট আগ্নেয় পদার্থের টুকরো সমন্বয়ে ভূপৃষ্ঠের বাইরে সঞ্চিত আগ্নেয় পর্বত সৃষ্টি করে। বিজ্ঞানী ম্যাকডোনাল্ডের মতে নিমজ্জিত বা সংঘর্ষকারী দুটি পাতের সংযোগস্থলের দুর্বল অংশে আগ্নেয় পর্বত তৈরি হতে পারে। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গেলে পাত সীমানা বরাবর আগ্নেয় পর্বত গঠিত হতে পারে। কখনো কখনো পাতে মধ্যবর্তী স্থানে তেজস্ক্রিয়তাজনিত কারণে সৃষ্ট হওয়া উত্তাপ কেন্দ্র থেকে বেরিয়ে আসা ম্যাগমা আগ্নেয় পর্বত গঠন করতে পারে। পরের প্রশ্ন, অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত কাকে বলে? চিত্রসহ এই পর্বতের সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। সংজ্ঞা, না বহু বছর ধরে সূর্যকিরণ, বৃষ্টিপাত, প্রবাহমান জলধারা, হিমবাহ ও বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পর্বত মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে অবশিষ্ট উচ্চভূমিতে পরিণত হয় তাকে অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত বলে। যেমন ভারতের রাজস্থানের আরাবল্লী, পশ্চিমবঙ্গের শুশুনিয়া, অযোধ্যা, উত্তর আমেরিকার হেনরি, অ্যাপেলেশিয়ান প্রভৃতি। তাহলে যদি এটা ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের চিত্র, এটা ক্ষয়জাত পর্বতের বর্তমান অবস্থা, অর্থাৎ ক্ষয়প্রাপ্তের পরের অবস্থা। এটা ক্ষয়জাত পর্বতের পূর্বের অবস্থা,
অর্থাৎ ক্ষয়প্রাপ্তের আগের অবস্থা। ক্ষয়জাত পর্বত সৃষ্টির প্রক্রিয়া। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের সৃষ্টির প্রক্রিয়া খুবই ধীর গতি সম্পন্ন। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, প্রখর রৌদ্রকিরণ, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, প্রবহমান জলধারা বহু বছর ধরে শিলা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এই ক্ষয় প্রক্রিয়া কঠিন শিলা অপেক্ষা নরম বা কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং প্রতিরোধ ক্ষমতা বেশি বলে কঠিন শিলা অবশিষ্টাংশ রূপে থেকে যায়। এই অবশিষ্ট ভূমির উচ্চতা বেশি বলে তাকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলে। এর পরের প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। না, মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম। যেমন 1 নম্বর পয়েন্ট, জলবায়ুর উপর প্রভাব। না, সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় ফলে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ ভারতে প্রবেশ করতে পারে না। 2 নম্বর পয়েন্ট, নদীর উৎস। না, বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 নম্বর পয়েন্ট, বনজ সম্পদের প্রাচুর্য। না, পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কঠিন ভেষজ, ঔষধ, মধু, ফল, মোম পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট, ধাপ চাষ। না, পার্বত্য অঞ্চলে কৃষি উন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। পশুচারণ ক্ষেত্র। না, উঁচু পর্বতের ঢালে যেখানে গাছপালা কম, চাষবাদী সম্ভাবনা নেই, অথচ প্রচুর ঘাস আছে, সেখানে ভেড়া পালন করা হয়। কাশ্মীর, হিমাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে অনেক উপজাতিদের প্রধান পেশা পশুপালন। পর্যটন কেন্দ্র। না, মনোরম জলবায়ু, মনোহর ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, দুর্গম অভিযান প্রভৃতির কারণে পৃথিবীর প্রায় সব পার্বত্য অঞ্চলে শৈলশহর ও পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। যেমন দার্জিলিং, উটি, সিমলা, সুইজারল্যান্ড। এতে প্রচুর মানুষের কাজের সুযোগ বাড়ে। 7 নম্বর পয়েন্ট, শিল্প। না, বনজ কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ও ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 8 নম্বর পয়েন্ট, খনিজ সম্পদ। না, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অতটা খনিজ সম্পদ সমৃদ্ধ না হলেও অন্যান্য প্রকার পর্বতে বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান খনিজ সম্পদ সঞ্চিত থাকে। 9 নম্বর পয়েন্ট, জলবিদ্যুতের যোগান। না, পার্বত্য অঞ্চলের নদীর স্রোত খুব বেশি বলে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। ভারতের হিমালয় অঞ্চলের নদীগুলিতে অসংখ্য বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং হচ্ছে। 10 নম্বর পয়েন্ট, বহিঃশত্রুর আক্রমণ রোধ। না, দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। না, হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকেই প্রহরীর মতো বহু শত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ক্লাস শেষ করছি।